স্মরণকারীর ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 12 জেলা, পানিবন্দী প্রায় অর্ধ কোটি মানুষ, 13 জনের মৃত্যু। আগামী 3 দিন বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে, সম্ভব হয়নি ফেনীর রেকর্ড নেয়া। আওয়ামী লীগের নেতৃত্বে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আয়নাঘর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এবং রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, বন্যার প্রভাব পড়ার আশঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের ক্ষতবিক্ষত গ্রামের পর গ্রাম। দুঃস্বপ্নের মতো পানির তোড়ে ভেসে গেছে সহায় সম্বল। 36 বছরের মধ্যে এমন বন্যা দেখেননি স্থানীয়রা। মাঠঘাট তো ডুবেছেই, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। এতে পানিবন্দী 12 জেলার অর্ধ কোটি মানুষ। আশ্রয় আর খাবারের অভাবে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। গত 2 দিনে বানের পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত 13 জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ভয়াবহ বন্যার কবলে দেশের 12 জেলার কয়েক লাখ মানুষ। আকস্মিক বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি আর রাস্তাঘাট, বন্ধ অনেক এলাকার যোগাযোগও। সহায় সম্বল ঘরে রেখেই আশ্রয়কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। বানের জলে তলিয়েছে নোয়াখালী সদর সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। পানিবন্দী জেলার প্রায় 20 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আমাদের জন্মের পর থেকে নোয়াখালীতে কোনো বন্যা দেখি নাই। নোয়াখালীবাসী এটার জন্য কখনোই প্রস্তুত ছিল না। দেখেন ভাই, আমাদের অবস্থা খুবই সংকটময়, খুবই অবস্থা আমাদের ভালো না ভাই। আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে এই যে কাটলা, বাড়িঘর দুয়ার সবই আমাদের ডুবে গেছে ভাই। একই অবস্থা কুমিল্লার বেশ কয়েকটি উপজেলায়। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত অনেক এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন পানিবন্দীরা। চট্টগ্রামের 16 উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা, তলিয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির বিস্তীর্ণ জনপদ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী 6 উপজেলার অন্তত 3 লাখ মানুষ। এদিকে মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। বাচ্চা কাচ্চা লই এই মালচা বানা টানি আমরা খুব কষ্ট। এর মাঝে ঘরের মাঝে যে জিনিসপত্র আছিল সব আমরা পানি তোলে। এখন আমরা অসহায় মানুষ, কোনদিন আমরা কই পাইমু? কিচ্ছু নাই, অস্তিত্ব কিচ্ছু নাই। খালি পিন্নর কাপড় লইয়া লই আমরা আইছি। ও দেখো চাই গরো গিয়া কিচ্ছু আছে না, আমরা খানি নাই, আমরা খাইতাম কই থেকে, চুলা উলা নাই। আমাদের ঘরে যা সম্পূর্ণ আছিল পানির তলে আছে। আমি কিছু আনার মতন না, খালি বাচ্চাটা লইয়া জন্য বাড়ি আইছি। স্বামী হইল প্রতিবন্ধী, তাই ন বিজি বিজি ডুব দিয়েছেন। 5 জন মানুষে পানির তলে থাকি তুলিয়া ডাবু দিয়া লই আইছে। রাত্রে আবার চিরামুড়ি দেওয়া হয়েছে। শুধু শুকনা খাবার খাইয়া আমরা এখন দিন যাপন করতেছি, খুব কষ্টে আছি আমরা। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5টি উপজেলার 22টি ইউনিয়ন বন্যা কবলিত। এখনও বিপদসীমার 192 সেন্টিমিটার উপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চলতি মাসের 16 তারিখ থেকেই দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আগামী 72 ঘণ্টায় কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, 26 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে আজকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। গত 24 ঘণ্টায় কক্সবাজারে 151 মিলিমিটার, চট্টগ্রামে 143 মিলিমিটার, কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ফেনীতে বৃষ্টিপাতের রেকর্ড নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। জানান, সেখানে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলার দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়া এই মামলায় বাকি আসামিরা হলেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন মতের মানুষদের আয়নাঘরে নিয়ে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের সীমানা ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আয়নাঘরের সেই দুর্বিষহ স্মৃতি স্মরণ করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মন্ডলের নাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। স্বৈরাচার হাসিনার নির্দেশেই সাদা পোশাকে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। অবর্ণনীয় সেসব দিন পার করে কিভাবে ফিরলেন তিনি সে কথা বলছিলেন এশিয়ান টেলিভিশনের ক্যামেরায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং তারা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমাকে একটা কক্ষে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় ৬১ দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে ৫ ফিট বাই ১০ ফিটের মতো হবে। ৯ বছর পর দেশে ফেরা বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যেটি স্বৈরাচার হাসিনা সরকার ধ্বংস করেনি। প্রশাসন A to Z দলীয়করণ করা হয়েছে। নির্বাচন কমিশন এটা যেন একটা তাদের অধীনে মন্ত্রণালয়ের মতো অবস্থা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিরোধী দল মতকে দমন করার একটা হাতিয়ার পরিণত করা হয়েছে। এইভাবে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে কেবল ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডারদেরকে নিযুক্ত করার একটা টুলসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের কোনো অঙ্গকে তারা বাদ রাখেনি যেটা ধ্বংস হতে বাকি আছে। এ সময় তিনি আর বলেন, ধ্বংসপ্রায় রাষ্ট্রকে সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ের প্রয়োজন রয়েছে। আগামী নির্বাচন সহসায় করা সম্ভব না বলেও মনে করেন তিনি। তাদেরকে যদি আমরা এখন ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে বলি, সবাই বলবে যে এটা হয়তোবা সম্ভব হবে না। তার মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশি সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং আর কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করে এমন একটা অ্যাটমসফিয়ার, মানে ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার তারা সৃষ্টি করে নির্বাচন দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকতে জনগণের জানমাল সহ রাষ্ট্রের সীমাহীন ক্ষতি করার মানসিকতার আর কেউ যেন রাজনীতিতে না করে, সেই দাবিও করেন সালাউদ্দিন আহমেদ। একদলীয় বাকশালী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কেউ যেন না দেখতে পারে। যে রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন কাঠামো, একদলীয় রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন যেন কেউ না দেখতে পারে। এদেশের ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সেই আকাঙ্ক্ষা ছিল, তাদের সেই আকাঙ্ক্ষাকে, তাদের সেই আশাকে, সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারে সব ধরনের নিত্যপণ্যের দামে কিছুটা ভাটা পড়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, সবজির দাম কিছুটা কমেছে, তবে বেড়েছে বেগুনের দাম কমেছে। আর ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও অন্যান্য সবজি আগের দামে বিক্রি হচ্ছে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই দু একটি পণ্য ছাড়া বাজারে দাম কমার সুবাতাস বলছিল। সেই বাতাসের গতিরোধ করেছিল কাঁচামরিচ এবং চাউলের দাম বৃদ্ধি। সব কিছুই তো ধ্বংস। এরপরে এর মধ্যে তো আমাদের এলাকাতে পুরো পানির নিচে চলে গেছে। তো এ তো নিয়ে আসে নাই, ওই নিয়ে আসে নাই, সাধারণ মানুষেরা তো করতে দেন কয়টা দিন, ৬টা মাস যাক, তারপরে কথা বলি। বাজারের এই সহনশীল দ্রব্যমূল্যটা এটা আমাদের একটু এখন সহ্য করে নিতে হবে। হয়তো আশা করি আগামীতে সেটা কমে যাবে। তবে এখন বাজারে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম, তবে দু একটি পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। মানে দাম যা ছিল আমাদের একটা উচিলা দরকার হয়। বন্যা হচ্ছে, বন্যা যে জায়গাগুলোতে হচ্ছে, যে জায়গার জিনিসগুলো আসে না, যে জায়গা অন্য জায়গাতে সেই জিনিসগুলো দাম বেড়ে গেছে। আমরা যাতে সাধারণ মানুষ ভালো থাকি, এই
আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের যে ক্রয় ক্ষমতার মধ্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওইগুলো যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এদিকে বন্যার প্রভাবে বাজারে দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বললেন খুব বেশি সম্ভাবনা নেই দাম বৃদ্ধির। আগের চেয়ে কম, গত সপ্তাহ পটল হচ্ছে 60, এই সপ্তাহ 40-50, ভেন্ডি 40-50, লাউ একটা 60 টাকা, গত সপ্তাহ ছিল 80 টাকা। মানে কাঁচামাল মোটামুটি দামের কম আছে, শুধু মরিচটা বেশি, মরিচটা বাইরে থেকে আমদানি করে, মরিচটা বেশি, ইন্ডিয়ান মরিচ 280 টাকা। বর্তমানে আমার ধারণা যদিও বন্যার পরিস্থিতিতে প্রভাব পড়ে তাহলে আর সময় লাগবে, এখন না। এখন বাজার আগের যে পর্যায়ে আছে এই পর্যায়ে চলতেছে। আলুর দাম কমছে, পেঁয়াজের দাম একটু কমছে, আদার দাম কমছে, তারপরে আপনার পোলাও চাল এগুলো আছে একটু কম আছে। তবে বন্যার কারণে মাছের বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশ মাছ আগের চেয়ে দাম বেড়েছে আর চিংড়ি মাছও আগের চেয়ে দাম বেড়েছে। সবজি একটু কমেছে, যেমন কেজিতে 10 টাকা 20 টাকা কমেছে সবজির কথা। অন্য যেগুলো আছে যেমন আলু টালু এগুলো সব আগের দামই আছে, তেমন একটা কোনো কিছুই কমেনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আক্রান্ত হয় দেশের প্রায় 450টি থানা ও কয়েকশত পুলিশ বক্স। থানাগুলোতে এখনও রয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ক্ষত। তারপরও জনগণের নিরাপত্তায় হাতের লেখা সাধারণ ডায়েরি এবং মামলা নেওয়া হচ্ছে। তবে অস্ত্র, গাড়ি এবং পোশাক না থাকায় টহল দিতে পারছেন না থানা পুলিশ। খুব শিগগিরই সবকিছু ঠিক হয়ে আসবে বলে জানান পুলিশ সদস্যরা। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে পুড়ে ছাই হয় থানার গাড়ি, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি ও অস্ত্র। এই ঘটনার 2 সপ্তাহ পার হলেও এখনো পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি থানাগুলোতে। চলছে সংস্কার কাজ। তবে দ্রুতই ঢাকা মেট্রোপলিটনের থানাগুলো থেকে পূর্ণাঙ্গ সেবা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে যানজট নিরসনে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাফিক সার্জনরা। এখন মোটামুটি যানজট মুক্ত আছে। এখন সবাই ভালোভাবে বাসায় যেতে পারে, অফিসে যেতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যানজটটা লাঘব করার জন্য। মানুষের আস্থা অর্জনে পুলিশ আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল 9:30টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পল্লবকে আটক করে। এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে 49 ও 21 বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের ত্রিপুরায়। প্লাবিত হয়েছে বহু এলাকা। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 22 জনে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আজ এই তথ্যটি নিশ্চিত করেছেন ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে 17 লাখ। ঘটেছে বহু ভূমিধসের ঘটনাও। ভারতীয় আবহাওয়া বিভাগের ত্রিপুরার 8টি জেলার জন্যই রেড অ্যালার্ট বজায় রেখেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সাহায্য সহায়তা আরও বাড়াতে বিমান বাহিনী কাজ করছে। ভয়াবহ বন্যায় নিদারুণ কষ্টে দিন কাটছে বানভাসীদের। এই মুহূর্তে শুধু সরকার কিংবা প্রশাসনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার দিকে না তাকিয়ে থেকে যার যার মতো করে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে। এজন্য দেশের পুরনো সিস্টেমগুলোকে পরিবর্তনের দাবি তুলেছেন তরুণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ঢাকার নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় দেয়াল অঙ্কন কর্মসূচি করেছেন তারা। রেইনবো পেইন্টসের সহযোগিতায় দেয়াল চিত্রের মাধ্যমে শিশু কিশোররা এই পরিবর্তনের চিত্রই তুলে ধরেছেন। শিশু কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইউথ ক্লাব আজ দেয়াল অঙ্কন ছবিতে শুরু আগামীর শপথ কর্মসূচি পালন করেছে। শেষ করব
এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 12 জেলা, পানিবন্দী প্রায় অর্ধ কোটি মানুষ, 13 জনের মৃত্যু। আগামী 3 দিন বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে, সম্ভব হয়নি ফেনীর রেকর্ড নেওয়া। আওয়ামী লীগের নেতৃত্বে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আয়নাঘর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এবং রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, বন্যায় প্রভাব পড়ার আশঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।